এই দাসসুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জাকর কাপুরুষতা সহায়ে তুমি বীরবজ্ঞা স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তোমার উপাসমানার সর্বত্যাগী সংকট। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখে, নিজের ব্যক্তিগত সুখের জন্য নয়। ভুলিও না তুমি জন্ম হইতে মায়ের জন্য বলি পদার্থ। ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়া ছায় মাত্র। ভুলিও না নিজ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, জ্ঞাত তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সতর্ক বলো, আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো, মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কোটিমাত্র বস্তাপিত হইয়া সদর্পে ডাকিয়া বলো, ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলদিনরা, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও, আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। মাননীয় আদর্শ সম্পর্কে আপনার সামনে বলবেন শ্রীকৃষ্ণচন্দ্র স্কুল। যারা আছে সবাই মোটামুটি ভালো থাকবে, কোথাও না কোথাও কোনো ভালো থাকবে, সংযুক্ত ভালো থাকতে যাওয়া আছে। তো মঙ্গলবার সম্পর্কে একদম প্রাথমিক যে ধারণাটা সেটা আমার মনে হয় তৈরি হয়েছে। মঙ্গলবারের আদর্শ উদ্দেশ্য নিয়ে আলোচনা করতে আমাকে বলেছে। মঙ্গলবারের আদর্শ আমরা সবাই জানি যে আমাদের নামই আছে অখিল ভারত বিবেকানন্দ যুব মহামন্ডল। কারণ বিবেকানন্দর নামে আমাদের সংগঠন, আমাদের সংস্থা। সেই বিবেকানন্দর নাম যেহেতু আছে, বিবেকানন্দই আমাদের আদর্শ। আমি বিবেকানন্দই আমাদের আদর্শ। আর যে কোনো কাজ আমরা যখন করি, স্বামীজি বলেছেন একটা কথা যে যদি কোনো কাজের নির্দিষ্ট কোনো উদ্দেশ্য বা লক্ষ্য না থাকে, সে কাজটা হয়তো করা হবে কিন্তু কাজে সিদ্ধি লাভ হবে। কাজে সিদ্ধি লাভ করতে গেলে তার একটা নির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে। তো সেই উদ্দেশ্যটা মহামন্ডলের একদম সঠিকভাবে আজকে প্রায় 55 বছর ধরে মহামন্ডল সারা ভারতবর্ষে তাদের সেই এক আদর্শ উদ্দেশ্য নিয়ে স্বামী বিবেকানন্দ ভারতবর্ষে স্বামী বিবেকানন্দ যা বলেছেন সেই স্বামী বিবেকানন্দ ভাব নিয়ে নিজেদের জীবন গঠন করতে, নিজেদের জীবনের রূপান্তর ঘটাতে চেষ্টা করছে। চেষ্টা কিন্তু ফল করছে। এটা বলি 1967 সাল থেকে আজকে
2022 সাল এই যে মহামন্ডলের এই যে যাত্রাটা শুরু হয়েছিল 1977 সালে আর আজকে 2022 সাল প্রায় 55 বছর। এই যে যাত্রায় কিন্তু মহামন্ডলের সফলতাটা অত্যন্ত আশাপ্রদ এবং অত্যন্ত কি বলবো আনন্দদায়ক যে এইরকম একটা সাফল্যতা যেখানে কিছু নেই, যেখানে কিছু পাওয়া যায় না, এখানে একদম আকস্মিক ভাবে দেখানো যায় না যে এইটা তোমাকে দিলাম বা তোমার হাত সুযোগ সুবিধা করে দেবো তোমাকে, তুমি এসো আমার সঙ্গে, এরকম কোনো ব্যাপার এখানে নেই। কিন্তু তবুও মহামন্ডলের এত সফলতা, এত যুবক মহামন্ডলের আদর্শ উদ্দেশ্যে আসতে চাইছে এবং তার প্রমাণটা আমরা লাস্টে ক্যাম্পে গেছি, আমাদের জোনাল ক্যাম্প দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতার যে জোনাল ক্যাম্প রয়েছে তাতে আমাদের একটা ধারণা ছিল যে 2 বছর পরে ক্যাম্প করছি, করোনাকাল গেছে, করোনাকালে যাওয়ার পরে এটা স্বাভাবিক হয়েছে, 2 বছর পরে আমাদের যে ক্যাম্প হয়েছে তাতে আমাদের 350 মতো আমাদের একটা আইডিয়া ছিল যে ক্যাম্পার্স আসবে 350। যারা ক্যাম্পে গেছিল যে নতুন ছেলে তাদেরকে আমি বলবো ক্যাম্পের অভিজ্ঞতাটা আজকে নিজেদের মধ্যে একটা আলোচনা, নিজেদের মধ্যে একটা বিশেষ মনোযোগের মধ্যে আমরা বড় করে ভাবটা গ্রহণ করার চেষ্টা করবো, মহামন্ডলের আলোচনা উদ্দেশ্যটা বুঝে নেওয়ার চেষ্টা করবো, স্বামীজিকে বুঝে নেওয়ার চেষ্টা করবো। সেখানে আমি ছোট ছোট ভাইদের কাছে অনুরোধ করবো যে তোমাদের যে ক্যাম্পে তোমরা প্রথম জ্ঞানী মহামন্ডলের ক্যাম্পে, তাই অভিজ্ঞতা তোমরা এখানে অনেক প্রবীণ আছে যারা মহামন্ডলের সঙ্গে যুক্ত এবং অনেক যুবক আছে, সকলকে তোমরা তোমাদের অভিজ্ঞতাটা বলো যে ক্যাম্পে তোমাদের কি অভিজ্ঞতা, সেইটা আমি তোমাদের কাছে একটু অনুরোধ করবো। তোমরা এই ভাবনাটা ফিল করবে, তোমরা যারা যারা ক্যাম্পে গেছি, ক্যাম্পে ছিল তোমার 3 দিন। তো এখন স্বামীজি বলছেন যে যদি আমি কোনো কাজের কোনো উদ্দেশ্য না থাকে, লক্ষ্য না থাকে, সেই কাজটা সঠিকভাবে শিখতে হবে। তাহলে আমাদের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে মনুষ্যত্ব উদ্দেশ্য। আমরা সবাই দেখতে পাচ্ছি মনুষ্যত্বকে জাগাতে পারি, এইটা হচ্ছে মহামন্ডলের উদ্দেশ্য। মহামন্ডলে থাকলে মনুষ্যত্বটা জাগবে, সহানুভূতি জাগবে, আমরা আরেকজনকে ভালোবাসতে পারবো। আজকে সারা ভারতবর্ষ এবং বিশ্বের কাছে যেটা প্রধান সমস্যা, সেটা আমরা সকলকে শত্রু হয়ে বসে আছি। সকলকে আমরা যাকে চোখের সামনে দেখি, আমরা প্রতিবেশী, আমাদের যারা সামনে আছে, আমরা সবাই কেউ কাউকে ভালোবাসতে পারি না, কেউ কাউকে মনে করতে পারি না আমার আপন। এই যে সমস্যা, এই সমস্যায় কিন্তু আজকে ভারতবর্ষ তথা সারা বিশ্ব কিন্তু জর্জরিত, যার জন্য আজকে অনেক কিছু হচ্ছে। আমরা যেটা দেখছি কিন্তু একটাই কারণ, আপনি বলে গেছেন আজ থেকে প্রায় 125 বছর আগে বলে গেছে, যদি সহানুভূতি ভারতবর্ষের মানুষের মনের মধ্যে না থাকে, এই সহানুভূতি ভারতবর্ষের মানুষের চেষ্টা না করে যে অন্যের দুঃখটা আমার দুঃখ, অন্যের দুঃখটা আমার নিজের দুঃখ বলে মনে না করে, তাহলে ভারতবর্ষের সংসার এইদিকে জায়গা আছে। এই সহানুভূতিটা কিন্তু আজকে একদম নেই। আমাদের সেই সহানুভূতি নেই বলে তাহলে আপনি কি কত বছর আগে কাজ করে গেছিলেন, কিরকম দেখতে পেতে একদম দর্শকটা কত খরচ ছিল যে একটা পরিবর্তনের পরে বলবে বলে ভারতবর্ষের সমস্যা তো ওইটাই যে সবাইকে করতে হবে। সুতরাং চেষ্টা করতে হবে যে আজকে যারা আমরা যেন হৃদয়ে প্রসারণ করা হবে। স্বামীজি বলছেন যে সংকীর্ণতাই মৃত্যু আর প্রসারতাই জীবন। হৃদয়টা চওড়া করাই হচ্ছে জীবন আর হৃদয়টা সংকুচিত করাই হচ্ছে মরণ, এটা স্বামীজি বলছেন। তো সেই জায়গাটাই কিন্তু আমাদের ভাবতে হবে যে আজকের যুব সমাজ তাদের দোষ,
কাদের উপরে নিন্দা করবো? সবাই তো আমরা এক, কাউকে তো দোষ দিয়ে লাভ নেই। তার কি কারণটা কি? কারণটা হচ্ছে আজকে যুব সমাজ একটা সাধারণভাবে একটা জিনিস জেনে নিতে যে আমাকে পয়সা উপার্জন করতে হবে, আমাকে সংসার চালাতে হবে। পয়সা উপার্জন করতে গেলে আমাকে কিছু শিক্ষা অর্জন করতে হবে, বিদ্যা শিক্ষা নিতে হবে। তাহলে আমি সেই বিদ্যা শিক্ষা নিলাম, নিয়ে আমি কি করবো? আমি একটা চাকরি করবো, অর্থ উপার্জন করবো, সংসার চালাবো। এই হচ্ছে আমাদের স্বাভাবিক একটা উদ্দেশ্য হয়ে গেছে। কিন্তু আজকে সব থেকে খারাপ লাগে এটা যে যারা আমরা অভিভাবক, এইসব যুব সমাজের এইসব বাচ্চা ছেলেদের যারা আমরা অভিভাবক, তারা ভাবছি কি? তারা ভাবছি যে আমার ছেলেটা মানুষ হোক, কিরকম মানুষ? ভালো পয়সা উপার্জন। অবশেষে কি দেখছি আমরা? যে এই বাবা মাকেই কিন্তু ওই ছেলেটা আর দেখছি, বাবা মা অবহেলিত হচ্ছে, অভিভাবকরা অবহেলিত হচ্ছে, সবশেষে লাঞ্ছিত পর্যন্ত হচ্ছে। কেন? সেই শিক্ষার আলোয় আসেনি, সেই শিক্ষার আলো তাদের কাছে কেউ ধরেনি, তাদেরকে কেউ বোঝানো। সুতরাং সেই শিক্ষার আলোটা কোথা থেকে আসে? বর্তমান যা শিক্ষার অবস্থা, যা শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থায় এই জিনিস নেই। নীতি শিক্ষার তো কোনো কথাই নেই। আর যা বিদ্যা শিক্ষা, তাতে করে শুধুমাত্র কি করে পয়সা উপার্জন করবে, কি করে মার্কশিটে তোমার নম্বরটা পাবে, এটা দেখো যাতে তুমি একটা ভালো চাকরি পাও। এইটা হচ্ছে আজকের শিক্ষা। আজকের শিক্ষায় নীতি শিক্ষা বলে কিছু নেই। অনেকদিন আগে নীতি শিক্ষা বলে প্রাইমারি সেকশন থেকে পড়ানো হতো, সুতরাং সেসব নেই, সেসব উঠে গেল। তো সেইটা কোথা থেকে পাবে? সেটা আজকের যুব সমাজ সেই আলো কোথা থেকে দেখবে? অন্ধকারাচ্ছন্নতা কোথায় পাবে সেই আলো? মহামন্ডল থেকে। একমাত্র ভারতবর্ষের বুকে এই একমাত্র প্রতিষ্ঠান যে সেই শিক্ষার আলো যুব সমাজের কাছে, মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছে, এবং তাতে পরীক্ষিত সত্য, তাতে কিছু পরিবর্তন ঘটছে আস্তে আস্তে। খুব ধীরে হলেও পরিবর্তনটা আস্তে আস্তে ঘটছে, মানুষের জীবনে ঘটছে। যারা যারা এটা নিয়ে চেষ্টা করছে তাদের জীবন আরো ভালোভাবে রূপান্তরিত ঘটেছে, তাদের জীবনে সফলতা পেয়েছে। আর যারা এর আলোটা দেখেনি, এই আলো যারা দেখেনি, তারা তাহলে কিরকম? যারা দেখেছে, যারা চেষ্টা করেছে, তারা জীবনে সফলতা পেয়েছে। আর যারা কোনোদিন এই সন্ধান পায়নি, তারা তো হবেই, এই জিনিসটা হবে। কারণ সারা সমাজে তো এরকম কোনো শিক্ষা ব্যবস্থাই নেই। মহামন্ডল চিন্তা করেছিল আজ থেকে প্রায় 55 বছর আগে, চিন্তা করেছিল যে এইরকম সমাজ শেষ হয়ে যাবে, মানুষ বাঁচবে না যদি মানুষের কাছে এই শিক্ষার আলোটা পৌঁছে না যায়। স্বামীজি বলেছিলেন, পর্বত যদি মোহাম্মদের কাছে না আসে, তাহলে মোহাম্মদ এই পর্বতের কাছে দেখতে হবে। এটা স্বামীজি বলেছেন। সুতরাং শিক্ষার কাছে যদি যুব সমাজ না আসে, শিক্ষার্থী না আসে, তো শিক্ষার্থীর কাছে যেতে হবে। স্বামীজিকে যদি আমরা, স্বামীজির কাছে সবাই আসবে না, আমাদেরকে স্বামীজিকে নিয়ে যেতে হবে সবাই কাছে। এটাই মহামন্ডলের কাজ। মহামন্ডলের উদ্দেশ্য হচ্ছে যে স্বামীজিকে সকলের কাছে নিয়ে চলো, স্বামীজিকে সকলের কাছে নিয়ে গিয়ে দেখা হচ্ছে স্বামীজির ভাবটা কি, স্বামীজির ভাবে থাকলে, স্বামীজির ভাবে জীবন গঠন করলে আমরা কতটা জীবনে আনন্দ পাবো, কতটা জীবন আমাদের সফল হবে, কতটা আমরা আত্মবিশ্বাসী হয়ে উঠবো। এটা আমাদের আস্তে আস্তে নিজেদের জীবনে যে প্রকাশটা করবে, তাতে আমরা নিজেরা বুঝতে পারবো। নিজেরা যদি বুঝতে না পারি, তাহলে এটা যারাই এখানে আসি না কেন, যদি চেষ্টা না করি, তাহলে বুঝতে পারবো। তাহলে এর প্রতি আমাদের সেই ভালোবাসা আসবে না, স্বামীজির প্রতি ভালোবাসা আসবে না, মহামন্ডলের কাজের প্রতি আমাদের ভালোবাসা আসবে না। আসবে তখন যখন চেষ্টা করে দেখতে পাবো যে না, কিছু এখানে পরিবর্তন হচ্ছে, কিছু ভালো ফল লাভ হচ্ছে। তাহলে মহামন্ডলের আদর্শ উদ্দেশ্য আর কিছু না। মহামন্ডলের আদর্শ উদ্দেশ্য স্বামীজির চরিত্র গঠনকারী যে শিক্ষা। স্বামীজি বলেছিলেন ম্যান মেকিং এডুকেশন। স্বামীজি চেয়েছিলেন যে ম্যান মেকিং এডুকেশন, মানুষ গড়ার শিক্ষা। সেই মানুষ গড়ার শিক্ষা আজকে কোথাও পাওয়া যায়। সেই জন্য স্বামীজি বলছেন, স্বামীজিকে আমরা আদর্শ করে স্বামীজির মনুষ্যত্ব উন্মেষকারী, চরিত্র গঠনকারী যে শিক্ষা, সেই শিক্ষা সকল যুব সমাজের কাছে পৌঁছে দেওয়াই মহামন্ডলের কাজ এবং মহামন্ডলের উদ্দেশ্য। এইটা বলে আমি বক্তব্য শেষ করছি। হ্যাঁ,
এদিকে তুমি আর বললো যাই হোক। তোমরা 10 মিনিট বললে 10 মিনিট
বুঝতে পারলাম যে আমাদের কি করতে হবে, আমাদের উদ্দেশ্যটা কি। কিন্তু সেই উদ্দেশ্যটা করার জন্য আমরা প্রত্যহ বা সাপ্তাহিকভাবে আমরা মহামন্ডল কিভাবে চেষ্টা করে যাচ্ছি এবং সমস্ত ভারতবর্ষের যে সমস্ত ইউনিট আছে তারা কিভাবে এই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে, তার পথটা কি, কিভাবে সেটাকে আমরা আরো এগিয়ে নিয়ে যেতে পারবো, সবার কাছে পৌঁছাতে পারবো এবং নিজেরা তৈরি হবে এবং অপরকে করার চেষ্টা করবো, সেটা নিয়ে আলোচনা করবে। আমাদের পাঠ্যচক্রটা চালাবার নিয়ম নীতি এবং আগিয়ে যাওয়ার জন্য আমরা কিভাবে তৈরি হবে এবং অপর কাছে কিভাবে পৌঁছাবো সেটা নিয়ে এখন আলোচনা করবে আমাদের প্রদীপ কাঞ্জি পঞ্চবিন্দু যুববার। বলার মতো ভালো করে ভক্তি করার মতো সেরকম বক্তাও হতো না আর সেরকম বলার ভাষাও হতো। বিষয় যেটা হচ্ছে স্বামীজির আহ্বানের যে গানটা আমরা শুনলাম, আমার তো একটা বই আছে তিনটার নাম হচ্ছে স্বামীরা, দাম মাত্র এখন দেখছি 6 টাকা, আগে ছিল 4 টাকা, 2 টাকা বেড়েছে। আমাদের সংগঠনের নাম হচ্ছে অখিল ভারত বিবেকানন্দ যুব মহামন্ডল। এর প্রাণ কোথায় লুকিয়ে আছে বলতে পারবেন? মহামন্ডলের প্রাণটা কোথায় লুকিয়ে আছে? এই মহামন্ডলটা বেঁচে আছে কি? মহামন্ডলের প্রাণ, মহামন্ডল বেঁচে আছে কিন্তু পাঠচক্রের মধ্যে। ওর অধীনে যত পাঠচক্র আছে সেই পাঠচক্র আমরা ওই মহামন্ডলে হয়ে গেছে। সেই পাঠচক্রের মধ্যে দিয়ে কিন্তু মহামন্ডল বেঁচে আছে। পাঠচক্র যদি আমরা ঠিকঠাক ভাবে না করি, পাঠচক্র বলতে তো কিছু নয়, পাঠচক্রতে এসে যদি ওই পাঠচক্রে যে বইগুলো পড়ার বিষয়গুলো বলা আছে সেইগুলো যদি আমরা না করি, না জানি, তাহলে মহামন্ডল বাঁচবে। আমার পাঠচক্রতে আমরা বই নিয়ে আলোচনা, অত জ্ঞান আমাদের হয়নি। আমরা বই নিয়ে বইয়ের একটা লাইন লাইন নিয়ে আলোচনা। সেইখানে এখন আমরা আমাদের ইউনিটে পড়া হচ্ছে জীবন গল্প। এখানে বদলাত আছে, আমরা আছি, মানে আমরা পঞ্চমুখী বিবেকানন্দ যুব পাঠচক্র এখন মহামন্ডল আমরা হয়েছে। আর আছে আমি বললাম আমাদের ইউনিটে কিন্তু ওই জীবন গড়াটা নিয়ে আলোচনা, গল্পের কি আলোচনা, বলবে এখন কোন বইটা পড়া, জীবনটা পড়া। হ্যাঁ, আমি যে জীবন বাণীটা পড়া, আমি বিবেকানন্দের আমি বিশ্বাস করার মধ্যে ওই বইটা পড়া, মানে স্বামীজির বিষয়। মহামন্ডলে কিন্তু স্বামীজির বিষয় নিয়ে বলার আসছে পড়া। আগে নীতিতে কিটা হয়ে গেছে, চরিত্র গঠনটা হয়ে গেছে। করে বেরিয়ে এগুলো পড়া চরিত্র লাভ ক্যাপ্টেন আছে, ক্যাপ্টেন আছে। আমার কাছে একটা বই আছে, আমাদের গত সানডেতে আমাদের পড়াশোনা বই আসে না, মানে ওই পরিপ্রেষণ থেকে যে প্রশ্ন করে এখানে স্বামীজির আহ্বান শীর্ষক একটা আছে। এখানে প্রথম লাইন আছে, হে মহাপ্রাণ, হে মহাপ্রাণ ওঠো যাও। আমাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু প্রাণ রয়েছে, কারণ মহাপ্রাণ শব্দটা এখানে ব্যবহার করা হলো না। এখানে স্বামীজির আহ্বান মানে স্বামীজি বলছে, প্রাণ বলছেন হে মহাপ্রাণ, এই শব্দটা উনি ব্যবহার করছেন। হে মহাপ্রাণ ওঠো যাও, এই শব্দটা উনি ব্যবহার করলেন। এই বিষয় নিয়ে একটু বলতে পারেন? মহাপ্রাণ শব্দটা ব্যবহার করতে পারেন। বিজয় প্রাণ, হে মহাপ্রাণ, হে মহাপ্রাণ ওঠো, ওঠো যাও।
মহাপ্রাণ শব্দটা ব্যবহার করবেন, কারণ উনি বলছেন সেখানে মহাপ্রাণ কথাটা বলবেন। ভারতবর্ষের মানুষকে বলছে, যুব সমাজকে বলছে, ভারতবর্ষের যুব সমাজকে বলছে, মানুষকে বলছে, কারণ হচ্ছে আমরা মানুষরা যারা আছে শুধু প্রাণটা ছাড়া তো মানুষের অস্তিত্ব নয়, সেই জন্য মানে প্রাণটাকে বলতে চাইছে মহাপ্রাণ, মানে বিশাল বড় করে বলতে চাইছে যে তোমরাই সব কিছু পারবে। ওটা কি ভালো করে একটু ভালো কাছাকাছি গেছে আর কোথাও ওটা দাঁড়াও, দাঁড়াও, বল। তোর নাম? এখানে এখানে যুব সমাজ, যুব সমাজের মধ্যে যুব সমাজকে নিয়ে যে মহাপ্রাণ, যুব সমাজের মধ্যে যে শক্তি আছে, সেই জন্য যুব সমাজ খুব ভালো আছে। সেই কারণে তিনি বলেছেন যে মহাপ্রাণ বলে যুব সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে, উঠে যাবো, যুব সমাজকে উঠে আসতে বলেছে এবং জীবনটাকে গড়ে সমাজকে গড়তে বলেছে। ঠিক করে এখানে যুব সমাজ প্রাণটা যখন প্রাণ দরিদ্র মানুষ। বল। না, আলোচনা করলে সুন্দর করে হবে। হে মহাপ্রাণ, চাপক মারা যখন বলছি যে তোমাদের মধ্যে সকলেই প্রাণ রয়েছে, তখন চলো কেন করছে না? তখন সকলে চুপ করে বসে আছে, লড়ছে ওরা কিছু। এখানে আমি যে জাগরণের অগ্রদূত প্রথম আছে, কে পড়েছে? সেখানে একটা লিবিয়াথান একটা শব্দ ব্যবহার করা হয়েছে। লিবিয়াথান শব্দের মানে জানো কি বলো? আমরা জেগে আছি, অথচ যেন ঘুমিয়ে আছি। স্বামীজি বুঝে একটা চাবক মানে যে হে মহাপ্রাণ, তোমাদের মধ্যে প্রাণ আছে, প্রাণ মানে তোমরা মহাপ্রাণ, তোমরা অনেক কিছু করতে পারো, ইউ ক্যান ডু এনিথিং, সব কিছু করতে পারো, তোমরা ওঠো জাগো। পরের লাইনে বলছে জগৎ, এই যে জগৎ, এই জগতে আমরা বাস করছি, তোমরা দেখতে পাচ্ছ না, এটা দুঃখে পুরে খাওয়া হয়ে যাচ্ছে, তোমরা ঘুমিয়ে আছো। হে মহাপ্রাণ ওঠো জাগো, জগৎ দুঃখে পুরে খাওয়া হয়ে যাচ্ছে। আর তোমরা কি তোমাদের কি নিদ্রা সাজে সত্যি কি ঘুমিয়ে আছে? ঘুমিয়ে তো আমরা কেন নেই, সেই জন্যই বলবেন। মহাপ্রাণ স্বামীজি কেন মহামানব বলতে, অমৃতের পুত্র বলতে, সুভক্ত বিশ্বের অমৃত সুভক্ত বলে স্বামীজি সম্বোধন করতে, কেন করতে? কারণ এই স্বামীজির মতো কিছু মানুষ আছেন যারা মানুষের ভেতরটা পুরো পরিষ্কার দেখতে, ভেতরে ওই জন্য নয় তো, খুব কম মানুষ আছে এইরকম স্বামীজির মতো, খুব কম মানুষ যে মানুষের ভেতরটা পুরো দেখতে পেত। তাই স্বামীজি মানুষকে খুবই ছোট করে সম্বোধন করতেন। মানে আমরা সাধারণ নয়, না, সাধারণ এই যে প্রাণটা একটা বিরাটের সঙ্গে যুক্ত আছে। এই আমাদের যে প্রাণ, এই প্রাণটা আমাদের প্রাণ নয়, এটা সেই বিরাট প্রাণের সঙ্গে যুক্ত। এক সব আমরা কেউ আমরা আলাদা নয়। স্বামীজি বলছেন আমরা ভাই ভাই বলি, এটা হচ্ছে সব থেকে শিশুতুল্য কথা, চাইল্ডহুড ল্যাঙ্গুয়েজ। ভাই ভাই বলি, ভাই ভাই নয়, আমরা সব একদম স্বামীজি ওইটা চক্ষে দেখতে পেতে প্রত্যেকের মধ্যে ভগবান আছে। তাই কোনদিন মানুষকে মানুষ বলেন, মহামানুষ বলেন। এই মহাপ্রাণটা স্বামীজি ওইভাবে সম্বোধন করছে, সম্মান করে সম্বোধন করছে। ঠিক আছে, এই মহাপ্রাণের সম্বোধনটা হচ্ছে এইটাই স্বামীজির উদ্দেশ্য। স্বামীজি বলতেন হে মহাপ্রাণ ওঠো জাগো, জগৎ দুঃখের মধ্যে খাপ হয়ে যাচ্ছে তোমার বিচিত্রার সাথে। এটা ইংরেজির একটা বক্তৃতায় বলেছিলেন, ইংরেজি লন্ডনে একটা বক্তৃতায় এটা বলেছিলেন, দি ওয়ার্ল্ড ইজ বার্নিং উইথ মিজারি, ক্যান ইউ সি? এই কথাটা বলেছিলেন, জগৎ দুঃখের মধ্যে খাপ হয়ে যাচ্ছে তোমার বিচিত্রার সাথে। জগতের দুঃখটা তো আমরা দেখিনি না, আমাদের জগতের ক্ষুদ্র করতে করতে আছি, জগতের দুঃখ আমরা বেড়ানো দেখি সত্যি কত দুঃখে আছে মানুষ। এখনো মানুষকে 10 কিলোমিটার হাঁটতে হয় খাবার জল, আমরা স্বাধীন মানুষ। হ্যাঁ, সেটা তো আছে, সেটা তো স্বামীজি বলে না, পরে বল
নিচে মহাপ্রাণটা বুঝিয়ে দিই। এই বিষয়ে নিয়ে আলোচনা করতে চাই। যে আমি কেমন মানুষ চাই, সেখানে স্বামী কিন্তু একটা ফর্মুলা বলেছে 3H। 3H ফর্মুলা আমরা সকলেই জানি। কে কে জানি বল? বল, তুমি একটা বলবে, তোমার যেটা মনে আছে বলো দেখি। মনে আছে? মনে পড়ছে? আচ্ছা, যে জানে বলো। হেড হ্যান্ড আর হার্ট। তোমরা শুনতে পারো? কে জানে বলো? হেড হ্যান্ড আর হার্ট। হেড মানে মাথা, হ্যান্ড মানে হাত, আর হার্ট মানে হচ্ছে হৃদয়। এই তিনটিকে যুক্ত করলো কি? হঠাৎ করে তিনটে চেঞ্জের কথা বলো। তিনটের সাথে কি রিলেশন আছে বলো? প্রথমে হেড হার্ট হচ্ছে হৃদয়, হৃদয় দিয়ে সব কিছু আমরা ভাববো, হৃদয় দিয়ে এটাকে বুঝবো। আর হেড মানে মাথা দিয়ে সেটাকে ভাববো, বুদ্ধি অ্যাপ্লাই করবো, আর হাত দিয়ে সেটা কাজ করবো। এই কারণেই কিন্তু ফিরে আসছে। যে হৃদয়টা এমন একটা হৃদয় হবে, যে হৃদয়টা কিন্তু অন্যের দুঃখে হাসবে না, অন্যের দুঃখে হাসবে, সকলকে বুঝবে, সেই মতো করে মস্তিষ্ককে নির্দেশ দেবে। মস্তিষ্ক হাতকে নির্দেশ দিয়ে সেই মতো কাজ করে। তাই বলছে আমি এমন লোক চাই যাদের পেশি সমূহ তার মতো লৌহের ন্যায় দৃঢ় আর স্নায়ু ইস্পাত নির্মিত, আর তার মধ্যে কিন্তু একটা প্রাণ থাকে, সুন্দর একটা প্রাণ থাকে, একটা মন থাকে, যেটা কিন্তু সহজে ভেঙে যাবে না, বর্জ্যের মতো, বর্জ্যের দ্বারা নির্মিত থাকে। এইরকম ধরনের একটা আমি কল্পনা করেছি যে এইরকম কিছু যদি মহাপ্রাণ আমি পাই, তারা এই সমাজে যে কোনো মোট স্রোতে যে তারা অ্যাটাক করবে, সমস্ত স্রোতটাই তার বিরুদ্ধাচরণ করে দিতে পারে। স্বামীজি এরকম একটা চেয়েছিল, আর সেই উদ্দেশ্য মোহাম্মদ বাবা আসবো কেন? কেন আসতে যাবো? এখন সময় আমরা এখানে আসছি, কিছু না বুঝবো, কিছু না করবো, বেকার হয়ে যাবে। মোহাম্মদ কেন আমরা আসি? কি কারণে বলো তো? কেন আসবো? শুধু এইসবগুলো শুনতে, এইসবগুলো জানতে তো পড়ে নেবো। তাহলে মোহাম্মদে কেন আসে? কি কারণ? মোহাম্মদ কি কাজ করে? কে বুঝতে হবে? কারণ যারা যারা আমার মোহাম্মদে আসে তারা বুঝতে পারবে, যারা আলোচনা করে, আমরাও আলোচনা করি। কেন কেন আসি বলতো? মোহাম্মদ কি করে? মোহাম্মদ আসি আমার জন্য। প্রথমে বলতে আমি জানি মোহাম্মদ আমার জন্য, আমি কারোর জন্য যাই। আমি নিজেকে পরিবর্তন করার জন্য যাই, আমি অত ভালো নয়, ভাবে একটু সকলের সঙ্গে, তোমাদের সঙ্গে কথাবার্তা বলবো, তাদের সাথে কথা বলবো, সকলের সঙ্গে, সেই জন্যে আমি আসি। তোমরা কি জন্য আসো? কি কারণ? মোহাম্মদ কিন্তু নিজেকে মানুষের মত করে করার জন্য, তারপরে একটা নিজের মধ্যে পরিবর্তন যে হ্যাঁ ঠিক বলছো, ঠিক বলছো, ঠিক বলছো, নিজে আগে পরিবর্তন করে তারপরে একটা অন্য মানুষকে একদম ঠিক বলছো, ঠিক বলছো। স্বামীজি বলছেন প্রথম যাবো নিজেকে জাগিয়ে অপরকে জাগাবো। তাই বলা হচ্ছে এটাকে সেলফ ডেভেলপমেন্ট। সেলফ ডেভেলপমেন্ট মানে হ্যাঁ বল, নিজেকে তৈরি করবো, নিজেকে পরিবর্তন করবো, নিজের উন্নতি করবো, অন্য কারণ নয়। বলে এত কি করছে? অন্য কোনো ভাবে না। আমি নিজের কথা ভাবলাম, তুমি আমার সঙ্গে গেলে তুমি তোমার কথা ভাবলে, প্রত্যেকের কথা ভাবলো, আমার অন্যের কথা ভাবতে হবে। তুমি তো তোমার কথা ভাবছো। তাই মোহাম্মদ আমার একটা ক্ষেত্র, সে এই কথাগুলো শেখে। যে কথা ছিল যে বাঁচবো, তবে নিজের তরে বাঁচবো না, যে এমন ভাবে বাঁচবো যেন
দিন 12 ঘন্টা রাত্রি, টোটাল 24 ঘন্টা। তা আমাদের আয়ু যদি 60 বছর হয়, 60 বছরের 30টা বছর হচ্ছে অন্ধকার, 30 বছর দিন। তার মধ্যে আবার সবসময় আমরা কাজ করি, 8 ঘন্টা কাজ করি, পড়াশোনা করি কত আরো কম, অন্যের জন্য কাজ করি, আমাদের ভালো লাগে। আমরা মানুষ সঙ্গে বলে আমরা একটু অন্যের কথা থাকবো, নিজেকে তৈরি করে মনে করা। তাই আমাদের যে স্বামীজির যে বাণী আছে, বি অ্যান্ড ম্যাক, আমরা নিজেরা তৈরি হবো। এর নীতি কথা এই করতে হবে ওই করতে হবে বলে কিছু নেই, শুধু নিজেকে পরিবর্তন করা। যদি মনে হয় যে আমার সত্যি এটা নেগেটিভ কিছু আছে, এটা আমি চেঞ্জ করতে পারি, সেটা আমার করব। আর দিনের শেষে একটু অ্যানালিসিস করবো, আজকে সারাদিনে কি করলাম, ঠিক কাজ করেছি, কতগুলো মিথ্যা কথা করেছি, অন্যের ক্ষতির কথা কতগুলো চিন্তা করেছি, আর নিজের উন্নতির কথা কতবার ভেবেছি, অন্যের ভালোর কথা কতবার ভেবেছি। তাহলে দেখবেন বাধা দেবে আমাদের অন্যের খারাপ করার কথা, খারাপ কিছু করার কথা বাধা দেবে। এই জন্যই মনোমণ্ডলে আসে। স্বামীজি বলছেন যে এটা হচ্ছে কুকুরের লেজ, কুকুরের লেজে হাতিয়ে দেবে, শুনবে হাতিয়ে দেবে ছোট লাগে, খুব মনের মতো, কোনো বল প্রয়োগ করতে হবে না, হাত দিলে সোজা, কি দারুণ ব্যাপার। আবার ছেড়ে যাওয়ার সময় না, মহামণ্ডলে আমরা যদি মনে করি এতদিন ধরে মহামণ্ডলে আসছে, চরিত্র গঠনের বই 8, 10 বার 20 বার সব পড়া হয়ে গেছে। জীবন গঠনের বই, জীবন গড়ার বই বুঝতে হবে, প্রথম লাইন আমরা কত কি তৈরি করি, জীবন গড়ার বইটা প্রথম লাইনে কতবার যে পড়া হয়েছে। তাহলে কি আমরা বলতে পারবো যে আমার জীবনটা সুন্দর করে গড়ে দিয়েছি? কারণ কুকুরের লেজ ছেড়ে দিলেই মেনে নেবে, এর সঙ্গে যুক্ত থাকতে হবে, অনুশীলন করতে হবে, প্রতিনিয়ত অনুশীলন করতে হবে যে কিভাবে আমাদের নিজেদের ডেভেলপ, ছাত্ররা কিভাবে ডেভেলপ করবে। তোমরা যারা পড়াশোনা করছো, এখানে একটা আছে আত্মবিশ্বাস। এখানে বলা হচ্ছে যে বারবার তোমরা পড়ছো কিন্তু একটা বিষয় নিয়ে পড়াশোনা মনে হয়। এখানে আমাদের একটা চ্যাপ্টার রয়েছে মনোসংযোগ, কিভাবে মনকে করা যায়। স্বামীর একটা লাইন আছে যে সহস্রবার চেষ্টা করার পরও বলবো আরেকবার চেষ্টা করো। এই সব এর মধ্যে রয়েছে, মহামন্ডলে বলা হয়, কোনো কিছু বলা হয়। আমরা সেগুলি শিখবো, মহামন্ডলে নিজেদের মধ্যে সেগুলো আলোচনা করবো। কারোর কথা ওই মাস্টার বলে দেবে যে মাস্টারের মধ্যে এইরকম আলোচনা আমরা করি না, তোমরাও করবে, নিজেদের মধ্যে আলোচনা করবো, জানবি বুঝবি, পরের দিনে কি পড়া হবে, দেখবে সত্যি জীবনটা একটা খুব সুন্দর প্রবলেম চিন্তা নেই। এই মনোমণ্ডল আমাকে তোমাদের সাথে চেনাতে সাহায্য করছে। সত্যি আমি ধন্য, এইরকম একটা সংগঠনের সাথে যুক্ত হয়েছি, কত ব্যস্ত ছিল, তার মধ্যে সময় বার করে ক্যাম্পে গেছে, কত ব্যস্ত ছিল। সেই সময়টা যদি নিজের বিজনেসে সময় দিতে কত পয়সা ইনকাম করতে পারে, কিন্তু মনটা করেছে এখানে পাওয়ার আছে, এই অন্যকে দেওয়ার আছে, যেটা আর কোনো প্রতিষ্ঠানে কিন্তু এই কথা বলে না। কোনো কিছু যে ভারতের জীবনটা তৈরি করতে চরিত্রটা সুন্দর করে গঠন করতে হবে, কেউ বলেছে, তোমার বন্ধু বলেছে যে স্কুলে পড়াশোনা করো কয়েকজন কতিপয় কয়েকজন শিক্ষক ছাড়া কেউ বলেছে? ওই স্যারের মধ্যে কয়েকজন স্যার থাকলে হয়তো একটু ক্লাসে করেছে, যেখানে এইসব কথা বলা এর সঙ্গে যুক্ত করতে পেরে যেহেতু তোমরাও একদিন ধন্য হবে, সত্যি নিজেকে গর্ব করি, ভালো লাগে, ভালোবাসার জায়গা একটা তৈরি হয়েছে, কত দারুণ একটা। তারা ক্যাম্পে গিয়েছিল, সবাই ক্যাম্পে গিয়েছিল, অসাধারণ দেখেছো সেটা। তোমার পাশের রুমেতে যারা শুনে আছে হয়তো দেখবে তারা কত ভালো ভালো জায়গায় কাজ করে, দেখছো কত 3 দিন কত কষ্ট করে তোমরা ছিল, কি কারণ
কারণ ওইখান থেকে সে 3 দিনে অনেক কষ্ট নিয়ে বাড়ি গেছে। হ্যাঁ? মনে হয়েছে আসার সময় মনে হয়নি যে কি কষ্ট হচ্ছে, যেন আরেকটা দিন থাকতে পারলে ভালো লাগে। হ্যাঁ, যারা নতুন গেছে কয়েকদিন একদিন যাওয়ার পরে মনে হচ্ছিল যে বাড়ি চলে যাচ্ছে, কিন্তু শেষের দিনে মনটা যেন কেঁদে গেল। আবার ওইখান থেকে মনে হয় পরের বারে ক্যাম্প কোথায় হবে, চলে যাওয়া যায়। এই হচ্ছে একটা অনুষ্ঠানের মধ্যে না, ঘন্টা বাজছে, সব লাইনে দাঁড়িয়ে আছে, এখানে যে প্রার্থনা হচ্ছে, একসঙ্গে গান হচ্ছে, সবাই মন্ত্র বলছে, এই হচ্ছে একটা পাওয়া। এইভাবেই পাঠচক্রে আসা, এইভাবেই তোমরা আলোচনা করো আর নিজেদের মধ্যে এইভাবে আলোচনা করো, বললে দেখবে জীবনটা একটা বদল এসে গেছে। কে ক্যাম্পে কিছু তোমরা ক্যাম্পে কি ভালো লেগেছে? ওখানে ক্যাম্পে তো অনেক কিছু আলোচনা হয়েছে, গান হয়েছে, কথা হয়েছে, তোমাদের রুম ডিসকাশন হয়েছে। কোন বিষয়টা ভালো লেগেছে? কেউ বলবে বিষয়টা নিয়ে? সুমন বলো না। বলছে চরিত্র গঠন চরিত্র গঠন করলে কি জীবনটা বাদ চলে যায় গড়াটা? তাহলে আলাদা করে জীবনটা গড়ার প্রয়োজনীয়তার জন্য যে বইটা ব্যবহার করা হচ্ছে সেটা কেন? জীবন গড়া এবং চরিত্র গঠন, আজিদা বড়বাবু যদি কিছু বলতে চান বিষয় বলতে পারে, আর দাদা আপনি যদি কিছু বলতে চান বলতে পারেন, আপনাদের পরে বলতে বলা হবে। এই বিষয় নিয়ে যদি আলোচনা করতে চান করতে বলছে এটা প্রত্যেককে একটা লাইনে এক একজন দিয়ে ফেলে দিয়ে আসবে। হ্যাঁ, প্রত্যেকের গ্লাসে একটা করে রেখে দেবে। ওরা এখন একটু আছে নাকি? চরিত্র গঠন করলে কি জীবন গড়াটা বাদ হয়ে যায়? তার জন্য আলাদা করে জীবন গড়ার বইটা পড়তে হয় কেন? জীবন গড়া বইটা পড়ার পরে আলাদা করে চরিত্র গঠনের বইটা পড়তে হয় কেন? তার পাঠ নিতে হয় কেন? কারণ আমাদের ব্যাপার আছে তো যে সূচনাটা হয়েছিল আমি সেখানে থেকেও পড়া হয়েছিল আমি স্বামীজির আহ্বানের আত্মবিশ্বাস কিন্তু পড়েছিলাম যে এইভাবে যে একটা মূল স্রোতটাকে পাল্টে দেওয়া যেতে পারে, প্রত্যেকের মনে স্বামী ঠাকুরমা স্বামীজির ভাব একটা এনে দেওয়া যেতে পারে। প্রথমত স্বামীজির আহ্বানটাই আমরা দেখিয়েছি এবং এর ঘুরে ঘুরে প্রমাণও রয়েছে। নেতাজিও মনে সম্ভবত একবার বলেছিলেন যে এই 4টে টাকার বই আমার জীবনের আমূল পরিবর্তন ঘটিয়ে দিয়েছে। পাস করার পরে যে কি করবো চাকরি করবো না কি করবো, যে হঠাৎ করে টেবিলে দেখলাম স্বামীজির আহ্বান, সেখানে ওই লাইন আছে, ওই লাইনটা বললাম যে মহাপ্রাণ লোক যাবে খারাপ হয়ে খারাপ হয়ে যাচ্ছে, আমরা কিছু করতে পারছি না। পরবর্তীতে উনি বললেন যে স্বামীজি যদি বেঁচে থাকতেন উনি আমার গুরুদেব, উনি আমার গুরুদেব। সেই স্বামীজির আহ্বানই আমাদের জীবনের পুরো পথটাই পরিবর্তন করে দিয়েছিল। সেই দিনে আশীর্বাদ করে আমাদের প্রার্থনা এবং আশীর্বাদকে এবং বিশ্বকে এই বিষয়টা নিয়ে আমি আলোচনা মানে করতে বলেছি। আবার বলছি যে চরিত্র গঠন করলে কি জীবন গড়াটা বাদ চলে যায়? জীবন গড়ার পরে চরিত্র আবার এমনি দাদা একটা অঙ্ক তুমি বলেছিলে, হ্যাঁ অঙ্ক যে আমরা অঙ্ক যখন করি 1 + 1 = 2 হয়, আবার 1 + 1 + 1 তাহলে 3 হয়ে গেল। আবার তাদের থেকে দেখা যাচ্ছে 2 + 3 এটা ব্র্যাকেটের মধ্যে রইল, -1 করলাম, সেটা কত হলো? এইভাবে ধীরে ধীরে যে আমরা এগোচ্ছি, কিন্তু ওটা হচ্ছে আমরা অঙ্ক একটা শিখছি,
কিন্তু বড় অঙ্ক একটা কখনোই নয়। যখন একটা বড় অঙ্ক করতে চাই তখন তার জন্য অনেক রকম তো আমাদের সমাধান তো শিখতে হচ্ছে, ভাগ যোগ গুণ অনেক কিছু শিখে সেই জায়গায় যেতে হচ্ছে। তো ওই চরিত্র গঠনটা ধীরে ধীরে গঠন করে আর জীবনটাকে সুন্দরভাবে গড়তে গেলে ওই জায়গায় ওইভাবে আমাদের যেতে হচ্ছে। এটা একবার তুই বলেছিল, ওইটুকু মনে আছে, আর কিছু মনে নেই আমার। সেই জন্য একটা বলবে কি ওই যে উনকার আমাদের ও কি বলেছে একটু বুঝতে রাজি বলো কি বলছিল? এটা হচ্ছে কয়েকটা বাড়ি নিয়ে হয় একটা গ্রাম, কয়েকটা গ্রাম নিয়ে হয় একটা জেলা, জেলা ব্লক, কয়েকটা ব্লক নিয়ে হয় একটা সাব ডিভিশন, কয়েকটা সাব ডিভিশন নিয়ে হয় একটা জেলা। তো চরিত্র গঠনটা যদি আমি কয়েকটা গ্রাম মনে করি, হ্যাঁ, তারপর আস্তে 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 সেটা একটা জেলাতে যাবে। জীবনটা তো ছোট নয়, জীবনটা তো অনেক অনেক বড় জীবন। ছোট ছোট জিনিসগুলোকে একত্রিত করে চরিত্র গঠনটা সেভাবে একত্রিত করে বড় জীবনে চলে যাবে, মানে সারা জীবনের একটা অ্যাসেট তার মধ্যে তৈরি হবে। আমি এটা বলো। অনেক সময় এটা মনে হয় যে একটা নৌকার সঙ্গে আমরা এটা কি করতে পারি, যে নৌকার ডান, যেমন একটা নৌকা যদি আমরা পাল বেঁধে দিই, নৌকাটা তখন স্রোতের মানে স্রোতের ধরে যাবে, হাওয়ার স্রোতে যাবে। কিন্তু যদি আমরা ডাঁড় বাই সেটা, আমরা আমাদের মতো করে সেই নৌকাটাকে নিয়ে যেতে পারি। অর্থাৎ এখানে বলতে চাইছি আমাদের জীবন গড়া চরিত্র গঠনের দুটো পার্থক্য হচ্ছে এটাই, যে জীবনের মধ্যেই আমাদের সেই চরিত্র গঠনটা আছে। সেই মধ্যে কি না, আমরা যদি জীবনের ছোট্ট ছোট এক একটা যে 24টা গুণ, আমরা 24টা গুণকে যদি বোঝার পরে আমাদের জীবনে, তাহলে জীবনের গঠন বলতে আমরা যেটা বলি, জীবনটা আমরা গড়িয়েছি, মানে আমরা বড় হচ্ছি মানে একটা জীবনে। এখানে আমাদের জীবন গড়া বলতে যেটা বুঝি, যে আমাদের যে জীবনটা করবো সেই জীবনটা যেন অন্যের জন্য কাটে। অর্থাৎ আমরা এখানে সংযম, মানে যে 24টা গুণ বলা আছে, সেই 24টা গুণের মধ্যে এই জিনিসগুলো আছে। তা সেই ক্ষেত্রে আমার মনে হয় যে নদীর সঙ্গে মানে যে নৌকার কথা বলছি, নৌকার সঙ্গে আর হালের সঙ্গে একটা নৌকার ডাঁড়ের সঙ্গে এই পার্থক্যটা করলে আমরা অনেকটা বুঝতে পারবো যে জীবন গড়া আর চরিত্র গঠন বইগুলো কেন আমরা, মানে যেহেতু আমরা এখানে সবাই পড়েছি সেই জন্য এতটুকু জায়গা থেকে আমি বলছি। আলোচনা একদম বাইরে একদম ঠিকঠাক জায়গায় থেকে ঠিক পয়েন্টটা আলোচনা করছি। তো আমি দেখলাম কুন্তল করলো, রাজু বললো আর কিঙ্কর বললো, কিন্তু আমাদের ওই পঞ্চমী ইউনিট থেকে আরো অন্যান্য মতামত শুনবো, মানে সকলেই শুনবো। আরো যদি অন্যান্য মতামত থাকে তার আগে বলে দিই, কিঙ্কর যেটা বলে এটাই হচ্ছে একদম খাঁটি কথা, যে জীবন গড়া হচ্ছে উত্তম নদীতে নৌকা ভাসিয়ে দেওয়া। একটা পালতোলা নৌকা নদীতে ভাসিয়ে দিলে সে তার কোনো উদ্দেশ্য নেই, সেখানে আছে ওখানে যাচ্ছে, স্রোতের ক্ষেত্রে চলে যাচ্ছে। চরিত্র গঠন হচ্ছে সেই নৌকার গান, সে দিক নির্দেশ করছে, আমি এই দিকেই যাব। জীবন যদি নৌকা হয়, সেই নৌকার গান হচ্ছে চরিত্র গঠন। সেই কারণেই হঠাৎ করে নাহলে মোহাম্মদের একটা ভয়, চরিত্র গঠন করবো আবার জীবন গড়াও করে দেবো, মোহাম্মদের মুখোপাধ্যায় একেবারে সাইন্টিফিক ওয়েতে এগুলো আমাদের বুঝতে অসুবিধা। একাধিকবার আমরা সোমনাথ থেকে আমাদের দাদাদের একাধিকবার জিজ্ঞাসা করা, এবং কখনো জানার ইচ্ছাতে, কখনো জানার পরে অন্য কাউকে একই উত্তর পাওয়ার উদ্দেশ্য নিয়ে আমরা কথা বলছি। এখানে দেখলাম যে একই কথা, একই লাইনে ওনারা সেই উত্তর দিয়েছে। তো এইগুলো যখন আমরা পাঠচক্রতে আলোচনা করবো, পাঠচক্রকে কিন্তু কোনোভাবে মন গড়া কথা আমরা বলবো না। হাতে বই থাকবে, মোহনলালের বই থাকবে, বইয়ের লাইন পড়বো, সেই লাইন নিয়ে ব্যাখ্যা করবো। সেই ব্যাখ্যা আবার যদি ভুল ব্যাখ্যা হয়, সঙ্গে সঙ্গে পাশের কেউ বলবে যে এটা ভুল হচ্ছে, মনে হয় ভুল হচ্ছে, তাহলে সেটা নোটিং করা করে যারা সিনিয়র আছে তাদের কাছে পাঠানো। বই পড়ে পড়ে শেষ করে দিয়ে কোনো লাভ হবে, কেন লাভ? বই শেষ করবো, একটা ক্যাপ্টার নিয়ে আলোচনা।
পড়াশোনা কিন্তু এইভাবে হবে, পাঠচক্রের এইভাবেই চলবে। এখানে তো বলা ছিল না যে বিবেকানন্দ যুব মন্ডলের লক্ষ্য কর্মধারা উদ্দেশ্য কি কাজ করবে। আমরা বহুবার বলেছিলাম, আমরা প্রথমে যখন আলোচনা করি, আরম্ভ করি, স্টার্ট করি পাঠচক্রটা, বলছে কাজ করতে হবে, সমাজের কাজ করতে হবে। মাথার মধ্যে ঘুরছে কি করা হবে, কিছু তো করতে হবে, প্রতিদিনের কাজ পরিচালনা করার আশেপাশে আমাদের ওই এলাকাটা খুব মিডিল ছিল এবং একেবারে অন্ধকারাচ্ছন্ন একটা এরিয়া। তার মানে সূর্যের আলো পরিষ্কার এটা নয়, সংস্কৃতির আলো, প্রকৃত শিক্ষার আলো সেই মতো করে যায়। তো আমরা চিন্তা করলাম যে চল বৃক্ষরোপণ করা হবে, এই চারিদিকে নোংরা যেগুলো পরিষ্কার করা হবে। তারপরে এটা কাজ নয়, কি কাজ হচ্ছে। আমরা বাড়ি জলের অনুষ্ঠান করতাম, প্রচুর লোক, সকালবেলা হচ্ছে প্রভাত পেরি, দুপুরে প্রচুর লোককে খাওয়ানো হচ্ছে, 2200-2500 লোককে খাওয়ানো হচ্ছে। সন্ধ্যাবেলা অনুষ্ঠান করা হচ্ছে, 2000 জন 25 জন থাকতো না, 20 জন থাকতো না, কেন? এই নিয়ে অনেক আমাদের বিতর্ক আছে যে তোমরা এসব করছো না, এটা কি কাজ নেই? অনেক পরে বললাম যে কাজ নেই, কাজ হচ্ছে নিজের জন্য কাজ, সেলফ ডেভেলপমেন্ট, নিজের জন্য করবো, নিজের চরিত্রকে গঠন করবো চেষ্টা, নিজের জীবনটা গড়ার চেষ্টা। সেই কারণে মোহাম্মদের কয়েকটা নির্দিষ্ট কয়েকটা কাজ আছে। আগের মিটিংয়ে আমরা বলেছিলাম 4টে কাজ একটা যোগ করা হয়েছে। আবার জিজ্ঞাসা করবো সেই 4টে কাজ কি, মোহাম্মদ যে 4টে কাজের কথা বলেছিল সেই 4টে কাজ কি? কি কি মোহাম্মদের যে 4টে কাজের কথা বলবে, যে মোহাম্মদের বাধ্যতামূলক যে 4টে কাজ, কি কাজ? কে বলবে? প্রার্থনা, মনঃসংযোগ, প্রার্থনা, আগে প্রার্থনা, অধ্যয়ন আর শরীরচর্চা। 4টে ঠিক বলেছে। একটু সাজে আরেকটা পরে বলো, আরেকটা বলো। তারপর 5টা হয়ে গেল। এইবার ওই 5টা সাজিয়ে কেউ বলবে। প্রথমে প্রার্থনা, প্রথমে বাপু কি বলেছে? প্রথমে বাপু কি বলেছে? মনঃসংযোগ বলেছে, মনঃসংযোগ। তারপরে কি বলেছে? ঘন্টাখানেক পড়ে যাবে। হ্যাঁ, প্রার্থনা, প্রার্থনা। তারপর কি বলেছে? ভেরি গুড। তারপর এখন ঠিক, এটা হলো ঠিকঠাক শুনেছি। এই 4টে সাজিয়ে কে বলবে? প্রথম কোনটা হওয়া উচিত? প্রার্থনা, দ্বিতীয় মনঃসংযোগ, তৃতীয় অধ্যয়ন, শরীরচর্চা। প্রথমে প্রার্থনা করা হচ্ছে। প্রার্থনা কি প্রার্থনা করি আমরা? আমাদের প্রার্থনা কি? জগতের মঙ্গল কামনা। জগতের মঙ্গল। এত বড় জগৎ যে তোমরা মহাপ্রাণ, তোমরা নিজের জন্য চিন্তা করবে। একবার শ্রীরামকৃষ্ণ কাশীপুর কলেজে স্বামীজিকে প্রশ্ন করেছে, দেখি কি হবে? বলছে আমি সত্যের মতো করে লাগবে তো সব জানো, স্বার্থ বলতে নিজের জন্য চিন্তা করেছে। শুনতে জানে যে একটা যোগী পুরুষ তার ত্যাগী পুরুষ, তার কাছে সত্যের কথা বললে মনে হচ্ছে আরো খুশি হবে। সত্যের মতো একদম সারাদিন তপস্যা এখন ধ্যানে দিয়ে বোধ হয়ে গেল। এই জগৎ নিজের জ্ঞান এর মধ্যেই থাকবে, একদম বাচ্চ জ্ঞানে একদম লীন হয়ে গেল। সঙ্গে সঙ্গে তিরস্কার একেবারে লজ্জা লাগে। এই বোধ, এই বুদ্ধি এতদিন ধরে কি আমার কাছে? আমি ভেবেছিলাম তুই বড় মহিরুর মতো তুই ছাওয়া দিবি, সকল পাখি বসবে, কত ক্লান্ত প্রতীক আশ্রয় নেবে। যাওয়ার সময় হয়তো একটা ডালও ভেঙে নিয়ে যাবে, কিছু যায় আসে। আমি এটা তোমরা অন্যের কথা
ভাববে, আমি এটাই চেয়েছিলাম। তাই তারই ভাবাদর্শে তৈরি এই মোহনলাল কি অন্য কারো নিজের কথা ভাবতে বলতে পারে? তাই প্রার্থনা করবো জগতের জন্য, হে ঈশ্বর বলেন না, জগতের মঙ্গল। দারুণ। প্রথমে এটা আমরা বলি একেবারে নির্দ্বিধায় সকলে কনফিউজ করবো। ধরো মা সরস্বতীর কাছে গেলাম, কার যার যেটা আরম্ভ মা কালী সঙ্গে দেখা মন্দির নমস্কার করলে কি বলি? তুমি কি বলো? হ্যাঁ সৌমদী বলো তো, তুমি ধরো মা কালীকে নমস্কার দিলে কি বলো? পাস করিয়ে দেওয়ার কথা বলি। তুমি কি বলো? অনেক আজকেই বলি সব কেউ থেকে রক্ত আমি বলতাম আমার কথা যে মা কালী আমাকে ভালো না, তারপরে সত্যতা হবে আমার মাকে ভালো না। বাড়িতে দেখলাম, বাড়ির সঙ্গে সঙ্গে মনটা বাড়ির থেকে চলে গেছে। যার যার কথা মনে পড়ছে তার তার কথা বলছি, আমার দাদাকে, আমার ভাইকে, আমার বোনকে, যার যার কথা মনে পড়ছে। বলে রবীন্দ্রনাথের একটা কথা আছে, মন চলে যায় শূন্য পানে, ওরা কাজ করে। সেই জন্য তৈরি মন সংযোগের প্রয়োজন। মনটাকে যেতে দেবো আবার আসতে পারে। আমি বলতাম মোহনলাল শেখালো মহাপ্রাণ আছে, শুধু মহাপ্রাণ বলে অ্যাড্রেস করা হচ্ছে। আমার তো একটা দায়িত্ব আছে, অন্যের জন্য চাই, অন্যের জন্য বাঁচবে। তাই মোহনলাল শেখানো প্রথম প্রার্থনা করবে অন্যের জন্য। কি দারুণ! প্রথমে যন্ত্রের মতো লাগবে, এখন এক সময় নষ্ট করে প্রার্থনা করবো অন্যের জন্য, ঘরে 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 ঘরে, আর নিজের কথা বলতে ইচ্ছে করে। আমি বলবো অন্যের জন্য, জগতের জন্য। তুমি বললে জগতের জন্য। জগতের মধ্যে আমি আছি, আমি বাস করি কোনো জগতের বাইরে। তুমি আমার জন্য। আমি বললাম তোমার জন্য। মোহাম্মদ অপরের জন্য বাঁচতেছে না, অপরের জন্য প্রার্থনা করতেছে। তারপরে কি করতে? শুধু তো সময় নষ্ট করার জায়গা নয়, মনোসংযোগ। একটা বই পড়ছি কন্টিনিউ, মুখস্থই হচ্ছে। বন্ধু কথা মনে করছে, খেলতে যাওয়ার সময় হয়ে গেছে, মনে করছে। দরকার নেই। মনটাকে নিজের কন্ট্রোলে কিভাবে আনা যায় সেটা কিন্তু স্বামীজি শেখাচ্ছে। যে মন তো আমার ভেতরে রয়েছে, ওটাকে আমার এই গ্রিপের মধ্যে রাখি, সুন্দর করে কিভাবে থেকে বেরোতে দেবো না। এটা একটা নিরন্তর অনুশীলন। একদিনে হয় না, দুদিনে হয় না, 2 বছরে হয় না, 2 দশকেও হয়তো হয়। কিন্তু এই অনুশীলনের মধ্যে থাকলে সেই সময়টা সুন্দর করে মন অনুসংযোগ হলো, মন তৈরি তৈরি হলো, মন কিছু খেতে চাইছে, কি খাবো? সুন্দর সুন্দর এবার বই কিছু বই। যে ছাত্র সে তার পাঠ্যপুস্তক বই পড়বে, যারা ছাত্র নয় তারা মনীষীদের বই পড়বে। আমরা যারা মোহাম্মদানের সদস্য, আমরা যারা মোহাম্মদান করি, আমরা স্বামীজির বই পড়ব। স্বামীজির সমস্ত বইগুলো পড়বো, ঠাকুরের বই পড়বো, মায়ের বই পড়ব। অধ্যয়ন হয়ে গেল, প্রার্থনা হলো, মনোসংযোগ হলো, অধ্যয়ন হলো। বাকি রইল কি? শরীর চর্চা। আমরা সব কাজ করবো, মোহাম্মদের কাজ করবো। মোহাম্মদ কি কাজ করতে পারে? অপরের জন্য কাজ করবো, অপরের জন্য বাঁচতেছে, অপরের জন্য বাঁচবো, অপরের জন্য কাজ করবো। তো আমাদের শরীরটা যদি ভেঙে যায়, জীর্ণ শীর্ণ হয়ে যায়, তাহলে আমরা কাজ করতে পারবো। তার জন্য চাই শরীর চর্চা। শরীর চর্চা কি? ওই বড় বড় ওই লোহার ওগুলো কি বলে, ড্রামের ওগুলো চালাবো,
কিছু করার দরকার নেই, বড় কিছু বেশি দরকার কিছু দরকার নেই। আমরা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ কিছু করবো যাতে শরীরটা সুস্থ রাখে। তারপরে বলবো আপনার আজ্ঞাবহ পাঠ। আপনার আজ্ঞাবহ মানে, আপনার আজ্ঞাবহ মানে কি কে বলবে? নিজে নিজেকে অর্ডার দেবে, আজ্ঞা দেবে এটা করো, কেউ বলবে না। সেই আপনার আজ্ঞাবহ পাঠের প্রথম লাইন কি কে বলতে পারে? আপনার আজ্ঞাবহ পাঠের প্রথম লাইনটা কি? আমি দৃঢ়তার সঙ্গে সংকল্প করছি। কি বলা যাবে? আমি দৃঢ়তার সঙ্গে আমি সংকল্প দৃঢ়তার সঙ্গে সংকল্প করছি। আমি দৃঢ়তার সঙ্গে না, আমি দৃঢ়তা শব্দটা ব্যবহার করলাম কিন্তু মুখে বললাম, সেটা বললাম। আমি দৃঢ়তার সঙ্গে সংকল্প করছি কি? আমি আমি চরিত্রবান হব। চরিত্রবান হব। তাহলে কিন্তু হওয়া যায়। মোটা মোটা দেখো, আরেকটা জিনিস দেখো, কারণ মনে প্রশ্ন জানি যে মনোরঞ্জনের বইগুলো 2 টাকা 3 টাকার দাম, 4 টাকা দাম, আর কয়েকটা পাতা ছোটি ছোটি বই। এর কারণ কি? এর কারণটা কি? কারণটা হচ্ছে একটা লাইন পড়ে বিশাল ব্যাখ্যা করতে হবে। একটা কি পাগলা বই কেন? বেশি পড়ার দরকার, অল্প পড়তে হবে, ভাবতে হবে বেশি সেটাকে নিয়ে। বেশি পড়ার দরকার নেই, সেই কারণে এই কনসেপ্ট এখানে অ্যাপ্লাই করা হয়েছে। সেইভাবে কিন্তু আমরা সেইভাবে আমরা প্রত্যেকের ক্ষেত্রতে মানে প্রত্যেকের ক্ষেত্রতে শব্দটার অর্থ কি? মানে আমরা যেখানে অবস্থান করছি, জায়গা আমি আমার যেখানে আমি কাজ করছি, যেখানে কাজ করলে 2 পয়সা ইনকাম করে আমি খেতে পারি। তোমরা যেখানে কাজ করছো, পড়াশোনা করছো, সেইটা যেন ঠিকঠাক পায়। এইটা আমরা সবসময় কিন্তু আমাদের মাথায় রাখি যে সমস্ত ক্ষেত্রে যেন আমাদের মধ্যে একটা ছাপ থাকে। এতগুলো ছেলে কথা বলছে, তার মধ্যে ওই ছেলেটা যা কথা বললো যেটা অন্যটার সাথে একটু আলাদা নেই, এই আইডেন্টিটি তৈরি করবে। এই আইডেন্টিটি তৈরি করে দেবে কিন্তু আমাদের মহামন্ডলের পাঠ্যচক্রের যে পাঠ আমাদের হয়, যে বইগুলো নিয়ে আমরা অনুসরণ করি, সেইগুলো যদি আমরা ঠিকঠাক করি, সেই আইডেন্টিটি কিন্তু তৈরি করে দিতে পারি। এটাই কিন্তু মহামন্ডলের আর কিছু নয়। আর বেশি কিছু বলার মতো কিন্তু আমার ক্ষমতা নেই। আপনি তাকে বলুন। স্বামীজি প্রয়োজনীয়তা দিবস। স্বামীজিকে আমরা যুবকরা কেন ভালোবাসবো, এটা নিয়ে একটু প্রথমেই জন্য প্রয়োজন স্বামীজি, সেটা নিয়ে বিশ্বত শুরুতেই মহামন্ডলের জন্মকে বলতে গিয়ে স্বামীজি কেন প্রয়োজন, কেন স্বামীজিকে সবার কাছে নিয়ে যাব, সেটা নিয়ে আলোচনা করেছে। আসলে স্বামীজি কি যদি আমরা একটুখানি ধরতে চেষ্টা করি, তাহলে আমরা বুঝবো আমাদের প্রয়োজন আছে কিনা। যদি স্বামীজি কি যদি ঠিক না জানি, তাহলে আমাদের প্রয়োজন আছে কিনা বুঝবো কি করে, যে সেই বস্তুটি কি সবার কাজে লাগবে কি ঠিক যদি না জানি, তাহলে আমি তার দিকে আকৃষ্ট হবো কেন। তাই স্বামীজি কি একটু ছোট করে জানা দরকার। এখন স্বামীজি কি বলতে গেলে স্বামীজি সম্পর্কে বলার ক্ষমতা আমাদের কারণে নেই, সে ধৃষ্টতা আমাদের কারণ নেই যে আমরা কি করে স্বামীজি সম্পর্কে। স্বামীজি এত বিশাল, স্বামীজিকে বলা যায়। একটা কথা স্বামীজি সম্পর্কে বলা যায়, স্বামীজির যে জিনিসটাকে নিয়ে আজকের পৃথিবী ভাবছে, স্বামীজি একটা সংগ্রাম, এক কথায় বলতে যদি বলা হয়, স্বামীজি একটা সংগ্রাম। আমরা যুদ্ধ কথাটা শুনি,
যুদ্ধ হলে অনেক কিছু ক্ষয়ক্ষতি হয় বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গা, সব যুদ্ধেরই ক্ষয়ক্ষতি থাকে। স্বামীজির যুদ্ধে ক্ষয়ক্ষতি নেই। স্বামীজির যুদ্ধে কোনো মানুষের আঘাত নেই। স্বামীজির যুদ্ধে কি আছে? সৃষ্টি আছে, ভালোবাসা আছে, ত্যাগ আছে, তিতিক্ষা আছে, সমাজের প্রতিষ্ঠা আছে, মানুষের জগতের উন্নত আছে। এটা কি? স্বামীজি সেটা সারা ভারতবর্ষ পৃথিবীকে জানিয়ে এসেছিল। বলতে গিয়ে এরা বলছেন, রবীন্দ্রনাথের কথা বলতে গিয়ে বলছিল, ও বলল রবীন্দ্রনাথের কথা, স্বামীজির মৃত্যুর পরে ভবানীপুর অঞ্চলে একটা স্মরণ সভা হয়েছিল। স্বামীজির মৃত্যুর পরে তাতে যোগদান করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, নিবেদিতা, দুজনে এসেছিল, আরো ছিল বিশেষ করে। তো সেই জায়গায় বলতে গিয়ে রবীন্দ্রনাথ ছোট্ট একটা জায়গায় বলছেন যে আমরা নোবেল প্রাইজ পেয়েছি, ঠিকই আছে, কিন্তু ভারতবর্ষ থেকে একজন মানুষ যে জিনিসটাকে অর্জন করেছিল সেটা কিন্তু আর কেউ করতে পারেনি। কিরকম জিনিস? সারা পৃথিবী আমেরিকাতে মানে বা পাশ্চাত্যতে মানে, সেখানে কিছু চায়, কিছু আনবার চেষ্টা করে, কিছু পাওয়ার চেষ্টা করে। যেমন দেখুন ভিক্ষা হতো, স্বামীজি কারো কিছু চায়নি, স্বামীজি দিয়ে এসেছিল। বুঝলেন, আমার যা দেবার আছে সারা পৃথিবী তার জন্য মুখিয়ে আছে, আমি তোমাদের দিতে এসেছি। কি দিতে এসেছি? যে সম্পদ সারা পৃথিবীতে নেই সেই সম্পদ তোমাদের কাছে দিতে এসেছি। যে সম্পদের সন্ধান আমাদের ভারতবর্ষের যুবকরা পায়নি, সেই সম্পদের সন্ধান যদি ঠিক ঠিক তারা পেত, তাহলে বোধ হয় ভারতবর্ষ রূপটা এরকম হতো না। সারা পৃথিবীর কাছে ভারতবর্ষ এই নিকৃষ্ট ন্যাকেড হিসেবে, অসভ্য জাতি হিসেবে পরিচিত হতো না। ভারতবর্ষ হতো পুণ্যভূমি, তীর্থভূমি, যার সম্পদ সারা পৃথিবীকে বিনিয়ে দেওয়ার মতন এত জায়গা নেই, এত সম্পদ। তাই স্বামীজি ভারতবর্ষের দিকে এসে বলছিলেন, আমি যখন পাশ্চাত্যে গিয়েছিলাম তখন ভারতবর্ষকে ভালোবাসতাম, আজকে যখন ফিরে এলাম ভারতবর্ষের প্রকৃতি ধুলিকণা আমার কাছে পবিত্র। কেন বলেছি? এই যে ভারতবর্ষ থেকে স্বামীজি সারা পৃথিবীর কাছে ভারতবর্ষকে প্রতিষ্ঠা করে এসেছিলেন, এখনো সারা পৃথিবী ভারতবর্ষকে তাকিয়ে আছে। কি না সেই ত্যাগ, সেই দীক্ষা, সেই ভালোবাসা, সেই প্রেম, এই সম্পদ, সেই উৎস, এই সম্পদ সারা পৃথিবী তার কোথাও নেই। বলছে ভারতবর্ষ যদি ধ্বংস হয়ে যায় সারা পৃথিবী ধ্বংস হয়ে যায়। তাহলে যদি একটু ভাবি স্বামীজি কি ছিল? স্বামীজি সেই সম্পদ ছিল, যে সম্পদের ভান্ডারটা তার ভেতরে সে সংগ্রহ করেছিল, সেই ভান্ডারটা পূর্ণ ছিল। সারা পৃথিবী, ভারতবর্ষ সারা পৃথিবীতে সেই ভান্ডার থেকে বেরিয়ে এসছে। আমরা ভারতবর্ষের যুবকরা স্বামীজিকে চিনতে পারি, বুঝতে পারি। যখন বুঝেছি, জানতে পেরেছি, তখন আমরা ঝাঁপিয়ে পড়েছি। কেমন ঝাঁপিয়ে পড়েছি আমরা ইতিহাস থেকে বুঝতে পারবো। ভারতবর্ষে যখন পরাধীন দেশ ছিল, স্বামী চলে গেছে 39 বছর বয়সে, 1902 সালে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল 47। স্বামীজি ফিরলেন 1897 খ্রিস্টাব্দে ভারতবর্ষ। তিনি ডাক দিলেন যে আগামী 50 বছর আমাদের একমাত্র আরাধনা দেবতা হবে মাতৃভূমি। সমস্ত যুবক ভাবলো এটা কি কথা হলো। আমরা ভেবেছিল আপনি তো সন্ন্যাসী, আপনি তো কিছু পূজা পার্বণের কথা বলবেন, ধ্যান জপের কথা বলবেন, তো আপনি এটা কি বলছেন? তো লিখাচ্ছি আছে তো এক্সট্রা।
পেছন থেকে দিয়ে দাও। স্বামীজির সেই আহ্বানে সেই সময়কার যুবকেরা সাড়া দিল কিভাবে, যে দেখল স্বামীজি বললেন তোদের কাছে আজকে তোরা ভারতবর্ষের পরাধীন। ভারতবর্ষের পরাধীন হলো কি করে জানো? খুব অনেক দুঃখের কথা, মানে এত অদ্ভুত বলছেন এক জায়গা মহারাজ বলছেন যে ভারতবর্ষে তখন 30 কোটি মানুষ। আমাদের পরাধীন করলো কারা? ইংরেজরা। তারা কত কোটি ছিল? 4 কোটি মানুষ। আমাদের ভারতবর্ষে 30 কোটি মানুষকে পরাধীন করে রেখে দিল কেন? না, আমরা নিজের প্রতি বিশ্বাস ছিল, আমাদের ভেতরে যে শক্তি আছে, আমরা যে এক হতে পারি, আমরা যে সমস্ত সংঘবদ্ধ হতে পারি, আমরা সংঘবদ্ধ হয়ে যে শক্তির স্ফুরণ ঘটাতে পারি, সারা পৃথিবী সেটা আমাদের দিকে তাকিয়ে থাকতে পারে। কিন্তু স্বামীজি বললেন না, আমরা যদি 100 যুবক পাই, সারা পৃথিবীর ভাব সূত্র পাল্টে দিতে পারে। তো সেই যুবকরা কোথায়? তো স্বামীজি তখন যুবকদের কাছে যে বার্তা বয়ে নিয়ে এসেছিলেন, সেই যুবকরা তখন সেই বার্তাতে পেল কি না, আমাদের ভেতরেও সেই শক্তি আছে, আমরা যদি জাগতে পারি তাহলে আমরাও স্বাধীনতা আনতে পারি। সেই সময়কার ইতিহাস বলছে তখন স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যখন যারা ওই ঠাকুরমা স্বামীজির কাছে যে সমস্ত সন্ন্যাসীরা এসে হাজির হয়েছিল, সেই সময়কার স্বাধীনতা সংগ্রামী প্রায় সন্ন্যাসীর 50% ছিল তারা স্বাধীনতা সংগ্রামী। সেই সময়কার যারা সন্ন্যাসী ছিল, ইংরেজদের কাছে খাতায় নাম ছিল, কাদের কাছে না বেলুড় মঠ, দক্ষিণেশ্বর, জয়রামবাটি, এই সমস্ত জায়গাগুলো স্বাধীনতা সংগ্রামের আগ্রা হয়েছিল, তাদের কাছে নজর ছিল। এইখান থেকেই সমস্ত কিছু বার হয়েছিল। কেন? আসল মশলা সেই স্বামী দিয়েছিল, যাতে তারা যে কোনো মুহূর্তে দেশের জন্য জীবন দিতে পারে, সেই রসদ তারা পেয়েছিল। তারা ভেবেছিল যে আমাদের জীবনটাকে আমরা যদি ঠিক ঠিক গড়ে তুলতে পারি, আমাদের জীবনটাকে ঠিক ঠিকভাবে যদি আমাদের জীবনের মধ্যে যে গুণের সমন্বয় যদি গড়তে পারাতে পারি, তাহলে আমরা পৃথিবীতে এমন কোনো কাজ নেই করতে পারি না। তো সেই দেবত্ব স্বামীজি যুবকদের কাছে পৌঁছে দিয়েছে। স্বামীজি বলছেন, প্রথমে শিক্ষার কথা বলতে গিয়ে আমরা শিক্ষার আলোচনা করলাম। শিক্ষার আলোচনাতে স্বামীজি প্রথমেই বলেছেন যে আমাদের ভেতরে যে শূন্যতা প্রথম থেকে বিদ্যমান, তারই প্রকাশই হচ্ছে শিক্ষা। তাহলে আমরা জানি আমাদের ভেতরে সেই শক্তি রয়েছে, তার বিকাশ ঘটালে আমার এই সময় যুব সমাজ এগুলা কোথায় যাচ্ছে? মাইকে যখন আমি তখন বলে মাইকের সামনে ওগুলো একটা মাইক পাওয়া যায় ছোট, ঠিক আছে, এরকম জায়গায় থাকে, ওখান থেকে লেগে দিতে হবে। যাই হোক, আমি যেটা বলতে চাইছিলাম আমি ওটা দূরে চলে গেছি। যাই হোক, স্বামীজি যেটা সবাইকে বলতে চেষ্টা করেছিলেন, স্বামীজি সন্ন্যাসী হয়ে ফিরে এসে স্বামীজি বলছেন, তোরা একটা গ্লোব নিয়ে বা
বিজনেসে মানে গ্রামে গ্রামে যা, তাদেরকে শিক্ষা দে। তোরা প্লেগের মানুষগুলো দুঃখ পাচ্ছে, তাদেরকে সেবা কর। তোরা ছোট ছোট ভাবে তোরা বসে সঙ্গবদ্ধ হ। আমাদের ভারতবর্ষের সবচেয়ে অভাব, আমরা একসঙ্গে 3 জন বসে থাকতে পারি না। আমাদের সবচেয়ে বড় দোষ, আমরা পরস্পরকে ঈর্ষা করি। আমাদের ভারতবর্ষের সবচেয়ে অবনতির মূল কারণ হচ্ছে ঈর্ষা। তোরা এই ঈর্ষাটা দূর কর, পরস্পর একত্রিত হ, তোরা নিজেরা সঙ্গবদ্ধ হয়ে জগতের কাছে নিজেকে মাথা তুলে দেওয়া। শুধু তাই বলেননি, সেই সময়কার বলেছিলেন যে তোরা আমার একমাত্র উদ্দেশ্য ভারতবর্ষের যুব সমাজ, তারা আগামী 50 বছর শুধুমাত্র সমস্ত দেবতাকে ছেড়ে দিয়ে মাতৃভূমির জন্য জীবন দিবে। এটা স্বামীজির বক্তব্য। সেই যুব সমাজ স্বামীজির এই ডাকে সাড়া দিয়েছিল এবং তারা নিজের আত্মবিশ্বাস ফিরে পেয়েছিল। সেই সময় যত স্বাধীনতা সংগ্রামীকে আমরা পেয়েছিলাম, প্রত্যেকের হাতে আমরা স্বামীজির বই পেয়েছিলাম। সেই সময়কার দিনে আমরা বিখ্যাত যে স্বাধীনতা সংগ্রামী অরবিন্দ ঘোষের নাম শুনেছি। সেই অরবিন্দ ঘোষের রেস্টিং মামলা, যখন বোমা মামলা তাকে ধরা হলো, গ্রেপ্তার করা হলো, তিনি তখন বলেছিলেন যে ওনাকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল ওনার বাড়ি থেকে, যে মাটির একটা কোটো পাওয়া গিয়েছিল, তাতে ছিল দক্ষিণেশ্বরের মাটি। তো সেই দক্ষিণেশ্বরের মাটিটাই অরবিন্দ বলেছিল পুলিশ যেটা ভেবেছে ওটা ভুল করেনি, ওটা সত্যি একটা বিস্ফোরক ছিল। ওই মাটিটাই আজকে ভারতবর্ষের যুব সমাজের কাছে একটা বিস্ফোরক হয়ে গঠিত হয়েছিল। এই স্বামীজি ছিল সারা ভারতবর্ষে ঋষির উৎপন্ন যে শক্তি, সেই সমষ্টির একটা ঘনীভূত ভাব। সেই ভাব সারা ভারতবর্ষের দিকে তারা এসছে। আজকে আমরা যুবকরা যদি স্বামীজিকে একটুখানি ভালোবাসি বা একটুখানি পড়ি, স্বামীজি ছোট ছোট বই আমাদের ভ্রমণ যেটা করেছে, স্বামীজির বই পড়া সম্ভব না। একজন মহারাজ বলছেন যে স্বামীজির বই আমি কমপ্লিট ওয়ার্কস কতবার পড়েছি, 63 বার পড়েছি, আমি এখনো বুঝে উঠতে পারি। তাই স্বামীজির বই মোটা বই পড়ে কিছু বোঝা যাবে না। মহামণ্ডল স্বামীজির বইটাকে, স্বামীজির কমপ্লিট ওয়ার্কসটাকে পড়ে যেটুকুনি প্রয়োজন যুবকের কাছে, সেইটুকুনি করার জন্য ছোট ছোট আকারে বইগুলো করে দিয়েছেন। এবং সেই বইগুলো যদি আমরা একটুখানি মন দিয়ে পড়ি, তাহলে আমরা বুঝতে পারবো আমরা কি এবং আমরা কি হতে পারবো। আমাদের প্রত্যেকের প্রশ্ন আসা উচিত, আমরা কি, কেন এবং কি হতে পারি। বলছে আমরা বড় হতে পারি তখনই আমাদের নিজের মনে যখন প্রশ্ন হবে যে আমি কে, এই প্রশ্নটা যখন আমার মনে আসবে, তখন আমি জানার চেষ্টা করব এবং আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো। সেই কারণে মহামণ্ডলের ছোট ছোট বইগুলো আপনার পড়বো, পড়লে পরে যেটা দরকার সেটা যুব সমাজ পাবে এবং মহামণ্ডলের ঠিক ঠিক কাজগুলো করতে পারবে। আমি অনেক দূরে চলে গেছিলাম, আমার জায়গায় যেতে পারলাম না, এখানে শেষ করছি। পরে ঘরে বয়স্ক আসছে, তাদেরকে বলার সুযোগ করে দিতে হবে। আমাদের মধ্যে গোবিন্দ অ্যাডভোকেট মানুষ যিনি হচ্ছেন, তোমরা অনেকেই চেনো না, নামটাকে অনেকেই জানো না। ওনার নাম হচ্ছে অতীন্দ্রনাথ দাস। উনি দীর্ঘদিন আমাদের বজবজ মিউনিসিপ্যালিটির দায়িত্বে ছিলেন এবং এখন বর্তমানে উনি অ্যাডভোকেটের দায়িত্ব সামলাচ্ছেন। মহামণ্ডলে দীর্ঘদিন আছেন। মহামণ্ডলের যুব পাঠচক্র বজবজের শাখা সংযুক্ত। আমি ওনাকে কিছু বলার জন্য, ওনার মহামণ্ডলের অভিজ্ঞতা কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। কি বলবো, আমার তো এতক্ষণ ধরে আসি মানে শুনলাম। আমি এখানে বাবা আপনার প্রতি করে আসেন, মনোদল করেন, পাঠপত্র করেন, এই বিষয়টা আপনার যেটুকু মনে হচ্ছে যে মহামণ্ডল কেমন ধরনের সংস্থা, বিকল্প নেই। যদি যুব সমাজকে ঠিকঠাক ভাবে চলতে তাহলে বিবেকানন্দের আদর্শ পথ এবং তার বাণী আমাদের জীবনে একমাত্র পাথর করে চলাটাই হচ্ছে
ঠিক কাজ, এর বাইরে কোনো কথা বলার জায়গাই নেই। আমরা ছোটবেলায় একটু আগে প্রদীপবাবু বলছিলেন যে চরিত্র গঠনের কথা বা সংগঠন তা কি জিনিস। তা আমি তো মনে করি আমরা ছোটবেলাতে করেছিলাম যে চরিত্র একটা সম্পদ, অর্থ যেমন একটা সম্পদ, স্বাস্থ্য যেমন একটা সম্পদ, তো চরিত্রটাও একটা সম্পদ, এটা বড় সম্পদ। ইফ মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট। ইফ হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট। ইফ ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। অর্থাৎ সবার উপরে হচ্ছে চরিত্র। এই চরিত্র না থাকলে কোনো মানুষ কিছু করতেই পারবে না। সুতরাং আমাদের জীবনে সবার আগে ছোটবেলা থেকে এটা বিল্ড আপ করতে হবে যে চরিত্রটা সত্যের পথে থাকতে হবে, এবং সত্যের পথে তোমার যদি কিছু ক্ষতিও হয় তবুও সত্যকে কখনো বিভ্রান্ত হয়ে পথে কিছু পাওয়ার লোভে নিজের আইডিওলজি, নিজের লক্ষ্যের কাছে থেকে সরে যাওয়া উচিত। আমাদের এই দীর্ঘ জীবনে, আমাদের 65 ইয়ার্স অফ এজে, আমি জীবনে তোমাদের এই ছোটবেলা থেকে অনেক কিছু দেখেছি। সরে যাওয়া উচিত। আমাদের এই দীর্ঘ জীবনে, আমাদের 65 ইয়ার্স অফ এজে, আমি জীবনে তোমাদের এই ছোটবেলা থেকে অনেক কিছু দেখেছি, কিন্তু আমি কখনো কোনো প্রলোভনে পাইনি। টাকা পয়সা আমার সামনে লক্ষ লক্ষ টাকাও লেনদেন হয়েছে, আমি সেসব কোনোদিন মনেই করতাম না। কিন্তু তাদেরকে আমি ভাবতে পারি যে না পাওয়া দিলে হয়তো আমার কাজই করা যাবে না। কিন্তু আমরা কি করতাম, আমি একটা নিজেকে আদর্শ হিসেবে তুলে ধরার চেষ্টা করেছি যে আমাকে আমার যে দায়িত্ব, যার জন্য আমাকে সরকার এই মাইনে দেয়, আমি সেটাকে নিয়েই খুশি হতাম। আমি এইটা মনে করি সকলের মধ্যেই এই আইডিয়া থাকা উচিত যে কুপথে, অসৎ পথে টাকা নিয়ে নিজেকে বড় হওয়া, এটা হয়তো সাময়িক হতে পারে, একটা টাকা পয়সা দিয়ে রোজগার বা কোনো কিছু হতে পারে, কিন্তু তার দ্বারা আমাদের জীবনটা সুন্দর হতে পারে না। যদি সত্যি সত্যি একটা জীবন সুন্দর হয়, আমি, আমার বন্ধু, আমার আত্মীয়, আমার পরিবার, আমার সমাজ আজকে যে সমস্যায় ভুগছে তার প্রধান সমস্যা হচ্ছে ওই মানে স্বার্থপরতা। আমারটা করে নাও, অন্যটা যেন বঞ্চিত হয়। তোমাকে ঠেলে তুলে দিয়ে আমি কি করে এগিয়ে যাবো, এই যে চৌর্য বৃত্তি, এই যে অন্যায় বৃত্তি, এটাকে রুখে দাঁড়ানোর জন্য বিবেকানন্দ আমাদের জীবনে বেশি বেশি করে দরকার। কারণ একটা ছোট ছেলে যখন সে একদম ছোট কাজে গিফট থাকে, তখন থেকেই তার মনের মধ্যে এই জিনিসগুলোকে ঢোকানো উচিত যে তোমার জীবনে কি দরকার, তোমার জীবনে আদর্শ কি হওয়া উচিত, তুমি কেমন করে জীবনে বড় হবে। আমাদের মধ্যে থেকে আজকে এই স্বার্থহীনতা মানে এত কমে গেছে যে আমরা সবসময় নিজেদের কথাটা বেশি ভাবি। আমার ছেলেগুলোকে যেভাবে শেখাচ্ছি সেটা যথার্থ শিক্ষাও নয়। শিক্ষার অর্থ কোনোদিন এই হতে পারে না শুধুমাত্র বিল্ড আপ ইউর মানি অ্যান্ড মানি অ্যান্ড মানি। শিক্ষা কিন্তু অনেক বড় জিনিস। শিক্ষা বলতে বিবেকানন্দ যেটা বলেছেন সেটা আমাদের জীবনে শুধু করলে হবে না, এটাকে আমাদের উপলব্ধির মাধ্যমে নিয়ে আসতে হবে যে তুমি সব। তোমার ভিতরে আত্মবিশ্বাস যদি না থাকে, তুমি যদি নিজেকে যদি ভেঙে পড়ো, তুমি যদি অসহায় হয়ে পড়ো, এটা শুধু বিবেকানন্দ নয়, প্রতি জ্ঞানী ব্যক্তি কথা বলেছে। আমরা যারা বই দেখেছি সে সত্য যেমন সব জায়গায় সত্য, তেমনি বিবেকানন্দ ছাড়া আমরা মহান মুনি ঋষি অনেকের মুখেই একই কথা শুনেছি যে তোমার ভিতরে আত্মবিশ্বাসই একমাত্র তোমাকে বড় হওয়ার বা সুন্দর হওয়ার রাস্তা করে দেবে। অর্থাৎ আত্মবিশ্বাস তুমি কখনো হারাবে। সেই আত্মবিশ্বাস রাখতে গেলে তোমাকে একটা পর্যায়ের মধ্যে ক্রমাগত লোভ আসবে বা অনেক রকম তোমার কাছে প্রলোভন থাকবে বা অনেকভাবে তুমি পথ থেকে বিচ্যুত হতে যাবে, কিন্তু তুমি কখনো আত্মবিশ্বাস থেকে তোমার নিজের যে সংকল্প সেইখান থেকে তুমি সরে আসবে না। সংকল্পটা তোমাকে দৃঢ়ভাবে ধরে রাখতে হবে। সেই জন্য এগুলো আমাদের একটা পাঠ্যক্রমটা বিশেষ করে আমি বলবো যুব সমাজের কাছে একটা অত্যন্ত ভালো জিনিস, যেটা একটা ট্রেনিং এর মধ্যে, এটা একটা সিস্টেমের মধ্যে যেটা আমাদের সোসাইটির পক্ষে খুব ভালো। এটা আমার মনে হয় এটা থেকে আমি যা বুঝেছি যে আনন্দ করলে হবে না। আর এই প্রদীপ যেভাবে বলছিল, এই আলোচনা করলেও জ্ঞানটা বাড়ে আমাদের। জ্ঞানটা আমরা সবাই সব কিছু জানি তো এটা মনে হতে পারে না। সুতরাং এই শেয়ারটা মানে নলেজের একটা শেয়ার করাটা খুব দরকার। এবং এগুলো পাঠচক্রটা আমি এই জন্যই এই পাঠচক্রে রেগুলার আসি, যে পাঠচক্র না করে হয়তো আমি একটা অন্য জায়গায় একটু সময় দিতে পারতাম, কিন্তু এটার মধ্যে থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আর শেখার তো কোনো শেষ নেই। লাস্ট ব্রেথ অফ দ্য লাইফ তুমি কিন্তু শিখেই যাচ্ছে, পৃথিবীটা যে শেখার জায়গা। সুতরাং এখানে আমাদের অনবরত শিখতে হবে। এই শেখার জন্যই আমরা এখানে এসেছি, এবং এই জন্যই পাঠচক্রই একমাত্র পথ যেটা সত্যিকারের আদর্শ গড়ার, মানুষ গড়ার একটা সত্যিকারের জায়গা। আমার এই কথা ছাড়া কিছুই বলার নেই। আচ্ছা, প্রত্যেককে এখানে যারা চেনে না, আমার বন্ধু, ছোটবেলাকার একসঙ্গে পড়াশোনা করে
দুজনে তোমরা হয়তো জানবে যে আমাদের বছরে বিবেকানন্দ আন্দোলনটা, এই স্বামীজি ভাব আন্দোলনটা খুব বেশি করতো এবং বিবেকানন্দ যে কলেজে পদার্পণ করেছিল, ওই কলেজে যে প্রথম পদার্পণ সেটাকে করেছিল শ্রী গণেশ ঘোষ, তার ভাইপো আমাদের কলেজ বিবেকানন্দ যুব কর্মচারীর সদস্য, কিন্তু অনেক দিনই আমাদের বিবেকানন্দ ভাব আন্দোলনে আছে, আমার সঙ্গে এসছে, আমার অনুরোধে আমি বলেছি তুমি আমাদের সাথে থাকো। তো আমি বিন্দুদাকে কিছু বলবো, তার অভিজ্ঞতা শেয়ার করবো। স্মৃতিরঞ্জন ঘোষ, হ্যাঁ, গণেশ ঘোষের ভাই। নমস্কার, খারাপ লাগছে তো এই বিবেকানন্দ আন্দোলনের সঙ্গে আমরা প্রায় জড়িত 1987 সালে, কিন্তু এখন পরে বলতে পারলাম যে যখন আমরা প্রথম শুরু করেছিলাম তার সঙ্গে সঙ্গে যদি আমরা পাঠ্যক্রমটা করতাম তাহলে বজবজের রূপটা অনেক চেঞ্জ হয়ে যেত। পাঠ্যক্রম অনেক পরে আমি যুক্ত হয়েছি, কিন্তু আমি বিভিন্ন বিবেকানন্দ অনুষ্ঠানে যেতাম, কিন্তু নিজেরা একটা যে সংগঠন তৈরি করব এটা আমরা তখন ভাবতে পারি কোথায় পাবো, কাদের পাবো, কে আসবে না আসবে, তো এটা তখন করতে পারলে বোধহয় আরো ভালোই হতো। আমার যা নিজস্ব জীবন উপলব্ধি যে আজকে যারা যুবক ছেলে তারা যেভাবে ফ্রাস্ট্রেশন এসে যাচ্ছে, বিভিন্নভাবে তারা কত হারিয়ে ফেলছে, তো তাদেরকে এই মহামণ্ডলের মধ্যে আনতে পারলে অ্যাকচুয়ালি আমাদের যে উদ্দেশ্যটাই সফল হবে। এর জন্য আমাদের সব থেকে দরকার যে আরও কিছু যুবক সমাজকে, যুবকদের ডেকে আনা, এনে তাদেরকেই আমাদের মধ্যে আনা, তাদেরকে সংগঠনটাকে তৈরি করতে হবে। আমরা প্রবীণ হয়ে গেছি, আমরা এখন সংগঠনটা তৈরি করব, কিন্তু তারা হচ্ছে আমাদের শিক্ষক, ছাত্র হবে, তাদেরকেই আমরা আরও ভালো করে আরও আদর্শবান তৈরি করব, এটাই আমাদের মূল উদ্দেশ্য। এবং আমি আমার বজবজের যে সংগঠন, আমি বিশেষ সঙ্গে প্রায় আলোচনা করি যে কীভাবে আরও ছেলে জানা যায়। তো আমি একটা বলেছিলাম যে যদি আমরা টিউটোরিয়ালস যারা আছে তাদেরকে আমরা যদি বলি তোমরা অন্তত 4-5-6টা ছেলে দাও, বিভিন্ন বলবে যে আছে অনেক টিউটোরিয়াল, তো তাদের কাছে যদি আমরা বলি যে তোমরা আমাদের ছেলে দাও, আমাদের রোববার দিন আমাদের যেমন চর্চা হয়, সেটা আমরা শুরু করব। তো সেটা শুরু করলে আমার ধারণা যে তাতে আমরা অনেক ছেলে পাবো। তো এটাই আমার বলার উদ্দেশ্য, যে এটাকে আমাদের আরও বেশি করে যুব সমাজকে নিয়ে আসতে হবে, যুবকদের নিয়ে আসতে হবে, ছাত্রদের নিয়ে আসতে হবে, তবেই আমরা এটাকে সেই উদ্দেশ্যে নিয়ে যেতে পারবো। যেটা স্বামীজি বলেছে যে যুবক চাই, যুবকদের মধ্যেই এটা করতে হবে। উনি যেমন বলেছিলেন যে একটা পাঠ ছেড়ে ফুটবল খেলে, তার উনি বলেছিলেন শরীরটাকে আমি চর্চা করবো, শরীর না মজবুত হলে দেশের জন্য আন্দোলন করবে কি। সেই কারণেই আমাদের মনে হয় যে আরও যুবকদের আমাদের মধ্যে নিয়ে আসতে হবে, ছাত্রদের নিয়ে আসতে হবে, নিয়ে আমরা এটাকে সফল করতে হবে। সদস্য তার অভিজ্ঞতা হলো আমাদের দুজন সিনিয়র বলে গেছে, অতীনবাবু আর সঞ্জিত রায়। আমি প্রথম হচ্ছে যে বিশ্বত স্কুলের সঙ্গে পাল্লায় মানে পড়ে মানে পড়েই আর পাল্লায় শব্দটা বলতে পাল্লে সরি কথাটা ভুল বলি, সরি উইকেন্ড হয়েছে। বলছি বিশ্বত স্কুলের সঙ্গে আমি ফার্স্ট দেখা হয় এবং দেখা হওয়ার পর আমি এই মহামণ্ডলে উনি অনুরোধ করেন মহামণ্ডলে যোগদান করতে। এই মহামণ্ডলে যোগদান দিয়েছি 3-4 বছর হলো। তা ফার্স্ট আমি কোনো ক্যাম্পে কোনো যাইনি, মহামণ্ডলে কোনো ক্যাম্পে যাইনি। আমি ফার্স্ট ক্যাম্পে গেলাম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের একটা ক্যাম্প হয়েছিল, সেই ক্যাম্পে গেলাম। ক্যাম্পে গেলে দেখলাম যে ক্যাম্পে এই যে মহামণ্ডলের যে অনুষ্ঠানটা হয় সম্পূর্ণ একটা মানে এর মধ্যে দিয়েই হয়। সকালবেলা ওঠা, একটা তারপরে ব্যায়াম করা, তারপরে প্রার্থনা করা, তারপরে মনুসংযোগ করা, এই সমস্ত মাধ্যমে প্রত্যেকটা দিনটা কীভাবে যে কেটে যেত তা বুঝতে পারতাম। এবং যে অনুষ্ঠানটা হতো সেই অনুষ্ঠানে যোগ দিতাম। অনুষ্ঠানে দিয়ে যে আমাদের যে মহামণ্ডলের ছিলেন যারা বক্তা ছিলেন তারা যে বলতেন শুনতাম যে কীভাবে তোমরা মানে মহামণ্ডলে তোমরা এসছো, কেন এসছো, কিসের জন্য এসছো, তোমরা কী করবে, কেন করবে, এইগুলো সমস্ত বলতো। আমরা পরপর এগুলো শুনি, এইগুলো শুনি। এই যে 3 দিন ক্যাম্পে ছিলাম,
কীভাবে যে 3 দিন কেটে গেল আমি বুঝতেই পারলাম না যে কীভাবে আমি 3 দিন অতিবাহিত করেছি। এবং তার মধ্যেও একটা অভিজ্ঞতা হয়েছে যে ওখানে একটা বইয়ের স্টল করা হয়েছিল, বইয়ের স্টলেও আমি 3 দিন ধরেই ওই বইয়ের স্টলে বই বিক্রি করেছি এবং বিপুল পরিমাণে যেসব ছাত্ররা ছেলেরা গেছিল এবং যারা অভিভাবকরাও কিছু এসেছিল ওখানে, তারা প্রচুর পরিমাণে বইও কিনেছে এবং আমরা বইও সেল করেছি। যাই হোক, তার মধ্যে দেখলাম যে মনঃসংযোগ, জীবনধারা, তারপরে আরও সব আমাদের চরিত্র গল্প, আরও সব যেসব বইগুলো ছিল প্রচুর পরিমাণে যাই হোক, আপনার এই অভিজ্ঞতা যে 3 দিন যে ছিলাম পাঠচক্রে বা ওই মহামন্ডলের যে অনুষ্ঠানে ছিলাম, সত্যি দিনটাতে কীভাবে কেটে যেত কিছুই বুঝতে পারতাম, যে একটা স্টেপ বাই স্টেপ হয়ে যেত সকাল, এই টাইমের মধ্যে এই টাইমে কমপ্লিট করতে হবে, এই টাইমের মধ্যে কমপ্লিট করতে হবে, পরপর একটা স্টেপ বাই স্টেপ করতে হবে, এই টাইমের মধ্যে খেতে হবে, এই টাইমের বাইরে তোমার তোমার খাওয়া হবে। আমরা এক সময় কি করলাম যে বলা হয়েছিল যে 10:30 12টা থেকে 1টার মধ্যে 1:30টার মধ্যে খেতে হবে। আমরা যখন গেলাম মানে একটু দেরি হয়ে গেছিল কোনো কারণে, আমাদের সেক্রেটারি মহাশয়ের সঙ্গে একটা আলোচনা ছিল, সেখানে গেছিলাম, গিয়ে দেখলে আমরা একটু দেরিতে এসে দেখলো যে যেসব খাবার টাবার দিচ্ছিল প্রায় সবাই চলে গেল। তা একটা লোক এসে বললেন যে আপনারা দেরি করে এসেছেন, তা আপনাদের আমরা খাওয়া দিতে পারবো না, ওখানে খাবারগুলো আছে আপনারা নিয়ে খেতে। তারপরে ইন্টারমিডিয়েট ওই সময় আমাদেরই মহামণ্ডলের কিছু সদস্য ছিল, তারা কি বললো, দাদা আপনারা বসুন, আমরা খাবারটা পরিবেশন করি। এইরকম অবস্থা, অর্থাৎ ওখানে যে একটা নিয়ম ছিল যে এই জায়গার মধ্যে আমাকে এই করতে হবে, এর বাইরে আমাকে এটা হবে। অর্থাৎ ওখানে কিছু জানার বা শেখার আছে যে এই যে অনুষ্ঠানগুলো হয়, আমরা যদি এই ক্যাম্পে যাই, ক্যাম্পে গেলে দেখতে পারবো যে নিয়মগুলো কীভাবে চলে, নিয়মভাবে কীভাবে চলতে হবে, এখানে খুব ভালো শেখা। যাই হোক, আমার এইটুকুনি অভিজ্ঞতা সবার সঙ্গে শেয়ার করলাম। আবার ভবিষ্যতে কোনো জায়গায় যদি মানে অনুষ্ঠানে আমাদের মহামন্ডলের কোনো অনুষ্ঠান হয়, সেখানে যাওয়ার পরিকল্পনা আছে আমাদের সেক্রেটারি মহাশয় সঙ্গে। যাই হোক, এইটুকুনি বললাম যে আমার অভিজ্ঞতা। ঠিক আছে, মা আমাদের মানুষ করে সবাই গাইব। মানুষ করো এই মিনতি ওরা না পায়, ওই কেন দিন কাটে না মানুষ করো এই
মানুষ করো